যে প্রেক্ষাপটে ছিলাম সাবসারফেস এক্সপ্লোরেশন চ্যাপ্টারে, সেখানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বলে ফিল্ডে একটা টেস্ট হয়, খুব ইউজফুল। ওয়াশ বোরিং টেকনিক আমাদের দেশে ইউজ করা হয় বোরিং করার জন্য মোস্টলি তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তো ওই ওয়াশ বোরিং করার সময় তখন এই এসপিটি যেটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা করা হয়। যদিও দেখো টেস্টটার নাম স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, তোমরা স্ক্রিন পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, যদিও টেস্টের নাম স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, তারপরেও দেখা গেছে যে সেই টেস্টে কিছু গ্যাপস আছে। সেই গ্যাপটা বোঝার জন্য আমরা কিছু আমি গল্পের কথা বলি বা গল্প, পড়াশোনা রিলেটেড গল্প, সেরকম কিছু প্রেক্ষাপট আমরা একটু ব্যাখ্যা করি। খুব ইম্পর্টেন্ট এটা। তোমরা কি বলতে পারো যে এই যে আমি বলছি যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এস, পেনিট্রেশন পি, টেস্ট টি, সেজন্য এসপিটি নাম দেওয়া হয়েছে। যদিও স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, আসলে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা খুব টাফ, খুব টাফ এই টেস্টে। সে কারণে কিছু ব্যত্যয় হয়, কিছু মানে ডেভিয়েশন হয়, তখন সেটাকে শুধরিয়ে নিতে হয়। শুধরিয়ে নেওয়াটাকে আমরা বলবো কারেকশন। তাহলে আমাদের টপিক আসলে এসপিটি কারেকশন। এটা চ্যাপ্টার 1 এর অ্যাডেন্ডাম চ্যাপ্টার, সংযুক্তি চ্যাপ্টার, চ্যাপ্টার 1 অ্যাডেন্ডাম। এইভাবে আমি নামটা সিলেক্ট করেছি, সাব চ্যাপ্টার বলতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে একটু আলাদা করে নিয়েছি আমি। অত্যন্ত ইউজফুল, যদিও গ্যাপস আছে, গ্যাপটা এই কারেকশনের মাধ্যমে যতটা সম্ভব এখন পর্যন্ত গবেষণা হয়েছে কাভার করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা গল্প মানে ছক বাঁধি এখানে। সে কোনো একটা সাইট আছে, আমার সাইট এ, জিওলজিক্যালি, জিওমরফোলজিক্যালি, হাইড্রোলজিক্যালি, মোস্টলি সে জিওটেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই এ এবং বি হাইপোথেটিক্যালি বলছি সেম। যদি সেম হয় তাহলে সেই সাবসারফেসের যে প্রপার্টি সেগুলো সেম হবে জিওটেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমি জাস্ট মোটা দাগে গল্পটা রচনা করছি এইভাবে যে, যেহেতু সাইট সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট, সাইট এতে একজন ইঞ্জিনিয়ার আছেন, মনে করি ইঞ্জিনিয়ার এ। সাইট বিতে একজন ইঞ্জিনিয়ার আছেন, মনে করি ইঞ্জিনিয়ার বি। তো আমরা সততই দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো প্রজেক্ট সাইটে ইট, বালু, সিমেন্ট এগুলো রয়ে যায় শুরুতেই। সো আমি ইঞ্জিনিয়ার একে বললাম, আপনি মানে সাম বুদ্ধির মাধ্যমে একটু টেস্ট করে দেখেন আপনার সাইটের সারফেসের সয়েলটা কেমন, শক্ত না নরম। হ্যাঁ, একটা রড দিয়ে পুশ করে দেখেন, এরকম বললাম। একটা রড নিয়ে পুশ করে দেখেন। তো উনি করলেন কি, সাইটে দাঁড়িয়ে একটা রড দিয়ে পুশ করলেন মাটির মধ্যে। আমি জানতে চাচ্ছি সারফেস পার্টে, নিয়ার সারফেস, সেখানকার সয়েল কন্ডিশন দুই সাইডে কেমন। হাইপোথেটিক্যালি সাইড দুটো সেম, একই হওয়ার কথা। তো ইনি করলেন কি, একটা 10 মিলি রড দিয়ে হ্যাঁ পুশ করলেন। ইঞ্জিনিয়ার বি, ওনার সাইডে রড বাই সিমেন্ট আছে বিভিন্ন টাইপের, তো উনি একটা 20 মিলি রড দিয়ে 20 মিলি রড দিয়ে সাইটে মাটিতে পুশ করলেন। আমরা কি তখন দুটো মাটি একই রকম জানতে পারবো? দুটো কি একই রকম হবে? মানে এই পুশিং এর সময় যে আমরা বুঝতে পারবো শক্ত না নরম, সেই ফিলিংসটা কি একই হবে? থিওরিটিক্যালি একই হওয়া উচিত, হাইপোথেটিক্যালি তারা সেম, সাইট এ আর বি। তোমাদের মনে হয় না 10 মিলি রডটা খুব কুইক পাঞ্চ করে যাবে, এবং মনে হবে যে সাইডটা নরম, আর 20 মিলি রডটা অত সহজে পাঞ্চ করবে না, মনে হবে সাইডটা রিলেটিভলি শক্ত। হ্যালো, তোমরা মানে আমি কি লুজ করছি তোমাদেরকে? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। বরাবর শুনতে পেয়েছ? জি স্যার। তাহলে উত্তর দাও না কেন?
হয় হ্যাঁ অথবা না। তোমাদের খেয়াল করো, একটা চিকন রড দিয়ে হাইপোথেটিক্যালি দুটো সাইটের সয়েল একই রকম স্ট্রেংথ, তাহলে একই রকম যদি স্ট্রেংথ হয় জিও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, একই রকম যদি রেজিস্ট্যান্স হয়, স্ট্রেংথ অ্যান্ড রেজিস্ট্যান্স, তাহলে এই 10 মিলিটা খুব কুইক পুশ করবে না 20 মিলির তুলনায়? জি স্যার। তো তখন আমরা মিসগাইডেড হব। ইঞ্জিনিয়ার এ আমাকে হয়তো ফোন করে বলবে যে স্যার খুব ইজিলি রড চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ার বি ফোন করে বলবে যে ভালোই তো সয়েল মোটামুটি স্যার। কিন্তু আমি কি সত্যিকারের চিত্র পেলাম দুটো সাইটের? সত্যিকারের চিত্রটা হচ্ছে হাইপোথেটিক্যালি বলছি দুটো সাইড সেম, মানে সেম ক্যারেক্টারিস্টিক্স বহন করে সারফেসে। তাহলে আমি এই টেস্টের মাধ্যমে, এটা একটা র টেস্ট, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো খুবই ক্রুড একটা টেস্ট, একেবারে সিম্পলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচটা নেওয়া। তো আমরা বুঝলাম যে এইভাবে হবে না, তাহলে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। পেনিট্রোমিটার যেটা দিয়ে পেনিট্রেশন করছি সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আমি যখন ওনাদের সাথে অনেক কথা বলার পরে, সে আমি থিওরিটিক্যালি জানি সাইডটা সেম, কিন্তু আমি প্র্যাকটিক্যালি সেম পাচ্ছি না তার স্ট্যান্ড। তখন অনেক কথাবার্তা বলার পর আমি বুঝলাম যে ইনি 10 মিলি রড দিয়ে করেছিল, উনি 20 মিলি রড দিয়ে করেছিল। তখন আমি বললাম ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ডাইজ করে দিলাম যে পেনিট্রোমিটার যেটা আপনারা ইউজ করছেন বা পেনিট্রেশন বোঝার জন্য যেই প্রোব ইউজ করছেন, রড ইউজ করছেন। প্রোব হচ্ছে খুব টেকনিক্যাল টার্ম, এটা যেহেতু এটা সিম্পল রড, সেই জন্য আমি বলছি যে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেন, রডটাকে স্ট্যান্ডার্ডাইজ, স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ডাইজ, ভাগ করলাম স্ট্যান্ডার্ড কথাটাকে। স্ট্যান্ডার্ডাইজ করেন, একটা 16 মিলি রড নেন দুজনই। তখন হয়তো আমরা সাইড এ আর বি এর প্রপার্টি প্রায় কাছাকাছি পাবো, পুশিং এটা বা পেনিট্রেশন এরিয়াটা একই রকম পাবো হয়তো, বললাম। তখনও কিন্তু পার্থক্য হতে পারে এই স্ট্যান্ডার্ডাইজেশন করার পরও, আরো কিছু বিষয় থাকতে পারে। তোমরা কল্পনা করতে পারো? সে ধরলাম, হ্যাঁ তোমরা পার্টিসিপেট করলে বলো না, তোমার আগে যাই। সে ধরলাম ইঞ্জিনিয়ার এ এই 16 মিলি যে বললাম, 16 মিলি রডটাকে একটা আদলা ইট দিয়ে, সাইডে ইট থাকে, একটা আদলা ইট দিয়ে বাড়ি মারলাম, কারণ এটা তো ডাবাতে হবে। আর ইঞ্জিনিয়ার বি ওই সেম 16 মিলি রডই, কিন্তু উনি ধরো ইনি একটু দুর্বল প্রকৃতির, হ্যাঁ দুর্বল প্রকৃতির, আর ইনি অনেক সবল প্রকৃতির, মানে অনেক স্ট্রং একজন পার্সন, ব্যায়াম ট্যাম করে, অনেক ভালো স্বাস্থ্য। তো ইনি একটা স্বভাবতই একটা আস্ত ইট ওনার জন্য কোনো ব্যাপার না, তিনি আস্ত ইট দিয়ে বাড়ি মারবে। আর ইনি একটা হয়তো আদলা ইট দিয়ে বাড়ি মারলেন। তাতে করে ইনার অনেকগুলো বাড়ি মারতে হবে, আর ইনার অল্প বাড়িতেই এটা সহজে মাটিতে ডেবে যাবে। তখন ইনার কাছে মনে হবে যে এই সাইডটা এই সাইডটার চেয়ে বেশি শক্ত, নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা যে স্ট্যান্ডার্ডাইজ করছি, টোটাল সিস্টেমকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আমরা পার্ট বাই পার্ট দেখছি। তাহলে আমরা যে হ্যামারিং করছি বা এনার্জি দিচ্ছি এটাকে পেনিট্রেট করানোর জন্য, যেই হ্যামার দিয়ে আমরা, এগুলোকে হ্যামার বলি সাধারণত, যেটা দিয়ে আঘাত করা হয়, এই সিম্পলিস্টিক তথাকথিত সেই হাতুড়ি না আমাদের, হ্যাঁ, বাট আমরা হ্যামার বলতে টেকনিক্যালি মিন করে যে সাম ওয়েটি জিনিস যেটা দিয়ে ইম্প্যাক্ট ক্রিয়েট করা হয়। সো আমি যখন এটাও জানতে পারলাম, তখন ওনাদের হ্যামারিংটা বা হ্যামার ফিক্স করে দিলাম যে আপনি একটা আস্ত ইট নেন, আপনিও একটা আস্ত ইট নেন। হ্যাঁ, তখন কি হবে, কাছাকাছি যাবে। তারপরেও ব্যত্যয় হতে পারে। ইনি যেহেতু একটু লাউজি বা দুর্বল, ইনি হয়তো একটু কাট করে ইয়ে করছেন, ইনি হয়তো একদম ভার্টিক্যালি পেনিট্রেট করছেন। এই অ্যাঙ্গেল হওয়ার জন্য কিছু পার্থক্য হবে, খুব বেশি না। এই অর্ধেক ইট আর আস্ত ইটে বেশ পার্থক্য হবে। যখন ইটকে আমি স্ট্যান্ডার্ডাইজ করে দিলাম বা অথবা হ্যামারকে স্ট্যান্ডার্ডাইজ করে দিলাম, তখনও এরকম ছোটখাটো অনেক বিষয় থাকতে পারে। বড় আরো বিষয় আছে, আমি আসছি আস্তে আস্তে। এই ছোটখাটো বিষয়ের মধ্যে পড়ছে প্লামনেস, মানে ভার্টিক্যালিটি, প্রোবটা প্লামনেস কেমন, ইনার প্লামনেস ভালো না, আর ইনি একদম মানে প্লামনেস মেনটেন করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটামে পুশ করছেন। সো একটু ভ্যারিয়েশন হবে এখানে। এই ভ্যারিয়েশনটা হয়তো
পিঁপড়া ইফেক্টের মতো হবে, কিন্তু একটা আদলা ইটার আস্ত ইটের ভ্যারিয়েশন কিন্তু হাতির মতো হয়ে যাবে ভ্যারিয়েশনটা। হ্যাঁ, সো ওইটা করা যাবে না। আরো হাতির মতো ভ্যারিয়েশন হতে পারে বিভিন্ন ইস্যুতে। তোমরা কি চিন্তা করতে পারো? ওকে, প্রোগ্রেস করি আমি, ভালো হবে। সেটা হচ্ছে যে ইনি যেহেতু একটু দুর্বল প্রকৃতির সাইটের, ইনি করলেন কি, আস্ত একটা ইট দিয়ে হ্যামারিং করলেন 16 মিলি রডটাকে, কিন্তু উনি আহ, বেশি দূর পর্যন্ত তুললেন না, হাইটটা বেশি দূর পর্যন্ত নিলেন না, কিন্তু উনি একটু লাউজি, দুর্বল, হ্যাঁ, একটু অলস প্রকৃতির, তো অল্প দূর তুলে ছেড়ে দিলেন। আর ইনি অনেক স্ট্রং, স্ট্রাউট, হ্যাঁ, রোবাস্ট, সো এনার জন্য কোনো ব্যাপারই না একটা আস্পেক্টকে অনেক দূর উপরে তুলে ফল করানো। তাহলে খেয়াল করো, ইনি হয়তো, এনার কাছে মনে হবে পেনিট্রেশন করতে, কারণ এনাকে অনেক ব্লো মারতে হবে, এনাকে কিন্তু সেই তুলনায় অতগুলো ব্লো মারতে হবে না। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। যখন আমি এটা বুঝতে পারলাম, তখন ওনাদের এই এনার্জি ফ্রি ফলটাকে বা এনার্জির যে হাইট থেকে ওনারা পুশ করছেন, এটা ফিক্স করে দিলাম যে আপনিও 30 ইঞ্চি তোলেন, হ্যাঁ, আপনিও 30 ইঞ্চি তোলেন, আপনিও 30 ইঞ্চি তোলেন, দুজনকে ফিক্স করে দিলাম। তখন আমরা হয়তো কাছাকাছি যেতে পারবো, তারপরেও দেখবো যে আহ, ব্যর্থ হতে পারে। যেমন ইনি যেহেতু একটু লাউজি, দুর্বল প্রকৃতির, ইনি মাত্র 5-6 ইঞ্চি পেনিট্রেট করলেন, 6 ইঞ্চি করলেন। তাহলে ইনি একটা আস্ত ইট দিয়ে 16 মিলি রড 30 ইঞ্চি উপরে তুলে ছেড়ে দিচ্ছেন এবং দাবাচ্ছেন এটাকে কতটুকু, 6 ইঞ্চি। আর এনার জন্য তো শক্তি কোনো ব্যাপার না, ইনি না প্রায় 1 ফিট দাবাচ্ছেন। তাহলে আহ, ইনার দুজনই সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যামার 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 ওয়েট, হ্যামার ফল, প্রোবের ডায়ামিটার, এখানে হ্যামার ওয়েট সব সেম। কিন্তু তাহলে সবই যদি সেম হয়, 6 ইঞ্চি ডাবাতে যতগুলো এনার্জি দিতে হবে, যতগুলো ব্লো, ব্লো হচ্ছে এন, আমরা বলি এন, নাম্বার অফ ব্লো, যতগুলো এন লাগবে, এনার যদি 5টা ব্লো দিতে হয়, তাহলে থিওরিটিক্যালি যদি চিন্তা করি, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এটা ভ্যারি করে একটু, এনার কয়টা ব্লো লাগবে? ধরো এনার 5 না 6টা বলি, এনার কি 12টা লাগতে পারে নাকি 3টা লাগতে পারে 12 ইঞ্চি পেন্টেড করতে? একই সয়েল, একই শক্তি, এনার যদি 6টাতে হয়ে যায়, সমস্ত কিছু এক, শুধু পেনিট্রেশন এনার বেশি, হোক লোকটি শক্তিশালী, কিন্তু উনি ইটটা তুলছেন 30 ইঞ্চি, ইনিও 30 ইঞ্চি, একটা ইট ইনারও একটা ইট, 16 মিলি 16 মিলি। ট্রাই টু রিয়েলাইজ or try to understand, it's very important। কিন্তু আমাদের যে কারেকশনের অঙ্কগুলো আছে আমরা পাবো, নেক্সট ক্লাসে অঙ্ক করব, তোমরা তোতা পাখির মতো শিখে নিয়ে অঙ্ক করতে পারবা। কিন্তু এটার পেছনে এই ব্যাকগ্রাউন্ড গুলো, ওভারঅল সারা পৃথিবীতে যে কোনো টেস্টকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয় এই জন্য। এনি টেস্ট, ল্যাবরেটরি টেস্ট, অবজারভেশনাল টেস্ট, উই নিড টু স্ট্যান্ডার্ডাইজ। কংক্রিট তুমি একজন 5 ডিগ্রিতে পোর করলা, আর একজন 70 ডিগ্রিতে কংক্রিট বানালা, সবকিছু মেনটেন করে, সব মিক্স ডিজাইন, ওয়াটার সিমেন্ট রেশিও, এফএম, এভরিথিং ইজ সেম। হ্যাঁ, তুমি এভরিথিং সেম মেনটেন করলা, কিন্তু টেম্পারেচার আলাদা, কংক্রিট স্ট্রেংথ কিন্তু ভ্যারি করে দেবে। সো স্ট্যান্ডার্ড প্রসিডিউর করার জন্য আমাদের এই ধরনের যে কারেকশন হয়, হ্যাঁ, টেম্পারেচার কারেকশন, আমাদের মেনিসকাস কারেকশন, হ্যাঁ, আমরা যখন রিড করি কোনো একটা গ্লাসের মধ্যে ফ্লুইডকে, তখন আপার মেনিসকাস, লোয়ার মেনিসকাস আমাদেরকে কনফিউজ করে এবং আমাদের ডেভিয়েশন, গ্যাপস তৈরি করে আমাদের রিয়েল ডেটা থেকে। তখন আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করতে হয় যে হয় আপার অথবা লোয়ার, এই ধরনের মেনিসকাস কারেকশন তখন আসে। এইভাবে করে যে কোনো জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করে না নিলে আমরা এক একজন এক এক রকম রেজাল্ট পাবো, সত্যিকার রেজাল্টটা পাবো না। দ্যাট ইজ দ্য রিজন মোস্ট অফ দ্য থিংস এক্সপেরিমেন্টাল, সেটা ফিল্ডে হোক ল্যাবরেটরিতে হোক, স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নামটা হয়েছে। তারপরেও আমরা দেখবো যে এই স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে তারপরেও গ্যাপ রয়ে যায়। এই যে আমি স্ট্যান্ডার্ডাইজ করে দিচ্ছি, তারপর আমরা দেখবো যে গ্যাপ রয়ে যায়, সেইগুলোকে আমরা কিছু লিনিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে, কিছু গবেষণামূলক কর্মকাণ্ড হয়েছে গত 30, 40, 50 বছর ধরে। আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম,
তখন এই গ্যাপগুলো আমাদের মানে সতত ছিল আর কি। আমরা তখন অত ভালো জানতাম না এই জিনিসগুলো নিয়ে। আমাদের শিক্ষকরাও তখনও অ্যাকচুয়ালি ওইটাকে কোপ করেননি, বিকজ সেটা তখন গবেষণামূলক পর্যায়ে ছিল। এখন আমরা এসে যখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম ইউএসএ তে, তখন দেখলাম যে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মাস্টার্স করলাম যখন আর কি, এবং প্র্যাকটিস করা শুরু করলাম ওই দেশে কিছুদিন, তারপর দেশে আসলাম। তখন এই প্রেক্ষাপটে দেখলাম যে ইটস ভেরি ইম্পর্টেন্ট কারেকশন করাটা। এখন ওয়ার্ল্ড ওয়াইডই করা হচ্ছে কারেকশনটা। ওই জ্ঞানটা তৈরি হয়ে গেছে বাই নাও, লাস্ট 5-6 ডেকেডের মধ্যে। তোমরা আছো নাকি? দেখি কি খবর। জি স্যার। আছো কিন্তু মাত্র 14 জন। দ্যাট ইজ ভেরি পিটি, ভেরি পেইনফুল। এনিওয়ে, চলো আমরা আগাই। তাহলে আমি করলাম কি, তখন ওনাদেরকে এইটা, তো তোমরা আমাকে অ্যান্সারটা দাও না, যে ইনার যদি 6টা ব্লো হয়, হ্যাঁ, সাইট এতে, তোমাদের পার্টিসিপেশন খুব খারাপ পাচ্ছে, আমি জানি না কেন। একেবারেই রেসপন্স পাচ্ছি না আর কি। আর ইনার যদি 12 ইঞ্চি পেইন্টেড করতে হয়, আহ, তাহলে এটা কি 6-এর বেশি ব্লো কাউন্ট লাগবে না কম ব্লো কাউন্ট লাগবে? এনাকে 6 বার হ্যামারিং করতে হয়েছে, তখন 6 ইঞ্চি ডেবেছে। আমি পুরো চিত্রটা তোমাদের দিলাম, তোমরা যদি কনসেন্ট্রেট করো তাহলে এটা না বলতে পারার কোনো কারণ নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, বেশি লাগবে না কম লাগবে? ইনার পেনিট্রেশন হচ্ছে 6 ইঞ্চি, আর ইনার পেনিট্রেশন এটা আমি স্ট্যান্ডার্ড করিনি, সেই জন্য ভ্যারিয়েশন আসবে। এটা হচ্ছে 12 ইঞ্চি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবং আমি খুবই অবাক হচ্ছে এখন পর্যন্ত যে আমি কেন রেসপন্স পাচ্ছি না, বেশি না কম? হোপফুল। আর বেশি লাগার কথা। বেশি লাগার কথা, কমন সেন্স। অনেক বাচ্চারাও বলতে পারবে আর কি। So, এতক্ষণ লাগছে, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, তো তাহলে আহ, আমার এই জায়গাটাতে এই টেস্টের মধ্যে গলদ আছে। যখন আমি বুঝতে পারলাম, আমি বললাম আপনিও 12 ইঞ্চি পেনিট্রেট করান, আপনিও 12 ইঞ্চি পেনিট্রেট করান, একদম একই প্রসিডিউর মেনটেন করে। আমরা তখন হয়তো ইনি 6 পেলে ইনিও 6-এর কাছাকাছি পাবে। হ্যাঁ, কাছাকাছি পাবে, হয় 5 পাবে অথবা 6 পাবে, কত 7 পাবে, একটু কম বেশি হতে পারে, কিন্তু থিওরিটিক্যালি একই পাবে। থিওরিটিক্যালি একই পাবে। কিন্তু আমি যদি এনাকে 6 ইঞ্চি পেনিট্রেট করাই, স্ট্যান্ডার্ডটা যদি এরকম হয় যে এটার কোনো স্ট্যান্ডার্ড নেই, পেনিট্রেশন কতটুকু, আহ, এই প্রসিজারের কোনো স্ট্যান্ডার্ড নাই, তখন ইনি ইনার মতো করে করবে, ইনি ইনার মতো করবে। সেই সিনারিও আমার হবে, ইনি যদি 6 পায়, তাহলে ওই সাবজেক্টিভ ভাবে ইনি পাবে কত বলো, 12 পাবে, তাই না? 1 ইঞ্চি পুশ করতে 1 ব্লো যদি ধরি, 12 ইঞ্চিতে 12 ব্লো। অথবা ইনার পুশ করছে 6 ইঞ্চি, ইনার পুশ করছে ডাবল, এনার্জি আরো বেশি লাগবে ডাবল, তাহলে এখানে 12 বার, 6 ডাবল 12। এনিওয়ে, সো আমরা আগানোর চেষ্টা করি। তোমরা দেখো, যদি বুঝতে পারো খুব ভালো হয় আমার জন্য, প্রোগ্রেশনটা ফাস্টার হবে। এখন আমরা এরকম করে যে কোনো, দ্যাট ইজ দ্য রিজন দেখা যায় এসিআই 31 ফলো করা হয়, এএসটিএম 2436 ফলো করা হয়। এই যে বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলো পৃথিবীতে এসছে, এসিআই পার্টিকুলার শুধু কংক্রিটের জন্য করা হয়, আর এএসটিএম ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের জন্য করা হয়। আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, অল টাইপস অফ ম্যাটেরিয়ালস। কিন্তু শুধু কংক্রিটের জন্য এখান থেকে বের হয়ে এসে আলাদা একটা সংস্থা তৈরি হয়েছে, যারা ব্যাপক এক্সপার্ট ইন কংক্রিট। আচ্ছা, তো আমরা চলো আহ, এখন যাই যে আমাদের ফিল্ডে যেটা করা হয়। হ্যাঁ, আমি দেখাচ্ছি ফিল্ডে যেটা করা হয়, ট্রাইপড সিস্টেম থাকে ওয়াশ বোরিং এর, সেখানে পুলি সিস্টেম থাকে এখানে, সেই পুলি থেকে এদিকে রোপ টানা থাকে, লোকজন থাকে অথবা মেশিন থাকে। আহ, এই রোপ এদিক থেকে সেখানে ড্রিলিং রড থাকে, সেই ড্রিলিং রড আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করাই হোলের মধ্যে, বোর হোলের মধ্যে। এবং আমরা +-0 ধরি ইজিএল কে, -5 ফিট ডেপথে যে কিছু স্যাম্পল কালেক্ট করি আমরা। গতদিনে তোমরা যারা আমার সাথে ছিলা তারা বুঝতে পারবা, অন্য বুঝতে পারবা না। আমরা কোহেসিভ সয়েলকে কালেক্ট করি শেলবি টিউব দিয়ে, প্রায় 2 ফিট। এটা আসলে, হ্যাঁ, আমার আঁকাটা স্কেলে হচ্ছে না, একটু ফাস্ট যাচ্ছে আমি। আর এটাও প্রায় 2 ফিটের কাছাকাছি। আরেক ধরনের ইয়ে আছে, যেটাকে আমরা স্প্লিট স্পুন স্যাম্পলার।
তাহলে স্যাম্পলিং করা হয় বা স্যাম্পল কালেক্ট করা হয় দুই ধরনের দিয়ে কোহেসিভ সয়েলের জন্য শেলবি টিউব দিয়ে, আর ফাই সয়েলের জন্য দ্যাট মিনস নন কোহেসিভ সয়েলের জন্য স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে, যেটার স্টিফনেস একটু বেশি মোটা, মানে তার ওয়াল থিকনেসটা একটু বেশি মোটা, এর ওয়াল থিকনেসটা অনেক কম। এনিওয়ে, তো এই স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে স্যান্ড স্যাম্পলকে সাধারণত কালেক্ট করা হয়, আর শেলবি টিউব দিয়ে ক্লে স্যাম্পলকে সাধারণত কালেক্ট করা হয়, ক্লে অথবা প্লাস্টিক সিল্ড আর স্যান্ড অথবা নন প্লাস্টিক। এখন এই স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে স্যাম্পল কালেক্ট করতে গেলে বাড়ি মারতে হয় স্যান্ডের মধ্যে, হ্যামারিং করতে হয়। হ্যাঁ, হ্যামারিং না করলে স্যান্ড ইউজুয়ালি অনেক ফ্রিকশন যায়। সো ওই হ্যামারিং করতে গিয়ে তখন একটা নির্দিষ্ট হ্যামার ইউজ করা শুরু করলো জিওটেকনিক্যাল পার্সোনালরা, আজ থেকে 70-80-90 বছর আগে। নির্দিষ্ট হ্যামার দিয়ে, যেমন করে আমরা ইটের উদাহরণটা দিলাম, এরকম হ্যামারটা এরকম দেখতে এইখানে ইনস্টল করা হয়। হ্যামারটাকে করে হ্যামারের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, অ্যাঙ্কর টাইপের থাকে, এই অ্যাঙ্কর দিয়ে রোপ এইভাবে করে পুলির সাথে ইয়ে করা থাকে। তখন সেইখান থেকে এটাকে টানা হয়, উপরে ওঠে এবং মেনটেন করা হয় 30 ইঞ্চি। হ্যামারের একটা ওজন মেনটেন করা হয় 140 পাউন্ড। এগুলো স্ট্যান্ডার্ড আর কি। হ্যামারটাকে খাড়া রাখতে হবে, 30 ইঞ্চি ফল করাতে হবে, পুলিতে রোপ দিয়ে টেনে, এটা মানুষও টানতে পারে, মেশিনও টানতে পারে, কিন্তু আমার এমন ভাবে টানবো যেন 30 ইঞ্চি ফ্রি ইয়ে হয়। এই 30 ইঞ্চিটা মেনটেন করা যায় না, অনেক সময় হ্যামারের ওজনও হেরফের হয়। স্পেশালি এই 30 ইঞ্চিটা মেনটেন করা খুব কঠিন হয়। থিওরিটিক্যালি এটা ফ্রিকশনলেস পুলি হতে হয়, কিন্তু পৃথিবীতে ফ্রিকশনলেস পুলি বলে কিছু নেই। এই সব কিছু মিলিয়ে দেখা যায় একটা হ্যামারের এফিসিয়েন্সি যদি থিওরিটিক্যালি 100% হয়, হ্যাঁ, ই হচ্ছে এফিসিয়েন্সি, এম হচ্ছে মেশিন। হ্যামারের এফিসিয়েন্সিকে জিওটেকনিক্যালি এখন লেখা হয় ইএম দিয়ে। আমি হলে এটা দিতাম না, আমি চেষ্টা করতাম ইএইচ দিতে, হ্যামার এফিসিয়েন্সি। বাট আমি নিজে বুঝতে পারছি না আসলে কেন এটা ইএম দেয়, কোনো লিটারেচার পাইনি। আমি যেহেতু নিজে এটা আবিষ্কার করিনি, আমি জানি না। বাট বিগত মানে 4-5 ডিকেডের এই গবেষণার ফল হচ্ছে এই এফিসিয়েন্সির বিষয়টাকে নিয়ে আসা, ওই গ্যাপটাকে, ওই যে আমি বলছি যে গ্যাপ তৈরি হয় এসপিটিতে, সেই গ্যাপকে কারেকশন করা, যেটা আগে করা হতো না। আমরা যখন পড়ি তোমাদের মতো, তখন এই কারেকশনটা ছিল না, তো আমাদের ভুলভ্রান্তি রয়েই গেছিল। তো সেগুলো এখন শুধরানো হয়। হ্যাঁ, তো এইটা ইএইচ না হয়ে, হ্যাঁ, এইচ হচ্ছে হ্যামার, তাহলে ইএইচ এইভাবে দেওয়া যেত। বাট জানি না কেন, মেবি মেশিনারিজের মতো একটা ব্যাপার স্যাপার, তাহলে হ্যামারের এফিসিয়েন্সি, তাহলে আমরা পারফেক্টলি 30 ইঞ্চি তুলে পারফেক্টলি 140 পাউন্ড খাড়া রেখে ফ্রিকশনলেস অবস্থায় এনার্জিটা দিলে যে ব্লো কাউন্ট হয় একবার, সেই এনার্জিতে বলি আমরা এন হচ্ছে কত 1, এবং ওটা 100% কাজ করে আর কি, থিওরিটিক্যালি ধরে নিচ্ছি। কিন্তু আসলে এটা আমাদের দেশে যখন আমি দেখি প্র্যাকটিসের সময়, যখন ফিল্ড ক্রুরা যখন কাজ করে, তখন দেখা যায় দিনের শুরুতে এটা 35-36 ইঞ্চি পর্যন্ত তুলে ফেলে, অনেক এনার্জি থাকে, অনেক উৎসাহ থাকে। লাঞ্চের পরে দেখা গেছে এটা একটু কমে যায়, বিকালে সন্ধ্যায় কাজ শেষ হওয়ার আগে দেখা যায় কখনো কখনো 24 ইঞ্চি উঠতেছে, 23 ইঞ্চি উঠতেছে, 27 ইঞ্চি উঠতেছে। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? ম্যানুয়ালি করলে এটা আর এফিসিয়েন্সি 100% থাকে না। এফিসিয়েন্সি সকালে অনেক বেড়ে যায়, কারণ তুমি এনার্জি বেশি দিচ্ছ, 100% বেশি হয়ে যায়, আবার বিকেলের দিকে কমে যায়। তো উন্নত বিশ্ব যেটা করে, ইউরোপ, আমেরিকা, তারা এক ধরনের অটোমেটিক সেফটি হ্যামার ইউজ করে। এই যে হ্যামারটা যেটা দেখালাম আমরা, সেই হ্যামারটাই তোমার ড্রিলিং রডে উপরে ইম্প্যাক্ট যখন ফেলবে 30 ইঞ্চি ফেলার পর, এখানে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকবে, বানজি জাম্পের মতো সেন্সর থাকবে, হ্যামারটা নিজে নিজে উপরে উঠে যাবে, 30 ইঞ্চি উঠেছে আবার পড়ে যাবে, আবার 30 ইঞ্চি উঠে আবার পড়ে যাবে। এটাকে বলা হয় অটোমেটিক সেফটি হ্যামার। তাহলে তোমার ফ্রিকশন লস, পুলি লস সেগুলো থাকবে, প্লামনেসের জন্য যে পার্থক্য সেগুলো থাকবে, বা এটার ওজন যদি 140 না হয় সেটার জন্য পার্থক্য থাকবে, কিন্তু এটার যে ফ্রি ফল 30 ইঞ্চি ফল এনার্জি দেওয়া, সেটার হাইটটা মেনটেন করবে।
সো তখন তাদের হ্যামার এফিসিয়েন্সি দেখা যাচ্ছে আরো বেটার। ইউএসএ তে ধরতে পারি আমরা হ্যামার এফিসিয়েন্সি 90%। হ্যাঁ, আমাদের দেশে আমরা ধরতে পারি হ্যামার এফিসিয়েন্সি অ্যাবাউট 60%। সো বিগত 5, 6, 7 দশকে যত হ্যামার ইউজ হয়েছে সবগুলো তো আর মেজার করা সম্ভব হয়নি। গবেষণামূলকভাবে যেগুলো অবজার্ভ করা হয়েছে, গবেষণামূলকভাবে যেগুলোর এস্টিমেশন করা হয়েছে, সেই প্রেক্ষাপটে দেখা গেছে ভালো খারাপ মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ ক্ষেত্রে হ্যামারের এফিসিয়েন্সি 60%। তাহলে এখন যেটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে 60% হ্যামার দিয়ে যে হ্যামার এফিসিয়েন্সি আমাদের দেশে 50-55 মনে হয় আমার কাছে হ্যামার এফিসিয়েন্সি। তো হ্যামার এফিসিয়েন্সি 60% যদি হয়, সেই ধরনের একটা ড্রিলিং ইকুইপমেন্ট, ড্রিলিং সেট আপে আমি যদি এসপিটি করি, তাহলে এই স্পিডটাই আমার হবে স্ট্যান্ডার্ড। তাহলে এখন যদি বলি সে আমাদের বাংলাদেশে হ্যামার এফিসিয়েন্সি বাংলাদেশে হচ্ছে 60%। আমি যেহেতু বলেছি এটা কাছাকাছি। ইউএসএ তে এটা অ্যাবাউট 90% এর কাছাকাছি। আফ্রিকার কোনো একটা দেশ চাঁদটা ইংরেজিতে স্পেলিং তো জানি না, চয় চন্দ্রবিন্দু আকার বাংলায় লিখেছি লিখতে, তাহলে আমি CHAND চাঁদ বলি আর কি। হ্যাঁ, একটা দেশ আছে গরিব দেশ, তাদের এফিসিয়েন্সি সে ধরো আরো কম। যত গরিব যত অনুন্নত তত এফিসিয়েন্সি কম, ধরুন 30%। কোনো একটা প্রজেক্ট সাইটে আমার সাবসারফেস ম্যাটেরিয়াল আছে, বাংলাদেশিরা বাংলাদেশি একটা সাইট, সেখানে এসপিটি নিল এবং এসপিটি পেল ধরুন 6 এবং হ্যামার এফিসিয়েন্সি কত বলো? 60%। আমেরিকান কনসালটেন্টদের বললাম তোমরা আসো, এসে তোমাদের মেশিন দিয়ে টেস্ট করো, তাদের হ্যামার এফিসিয়েন্সি হচ্ছে 90%। তখন ওই যে খেয়াল করো 140 পাউন্ডের হ্যামার 30 ইঞ্চি তুলে ফ্রি ফল 12 ইঞ্চি পেনিট্রেট করতে, সরি হ্যাঁ মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 12 ইঞ্চি, আমি পরে এটাকে ব্যাখ্যা করবো, আরো ব্যাখ্যা করবো। ওই 12 ইঞ্চি পেনিট্রেট করতে আমাদের লাগলো 6টা ব্লো কাউন্ট। ইউএস এর হ্যামার এফিসিয়েন্সি বেশি, তাদের কি এর চেয়ে বেশি লাগবে না কম লাগবে? আদলা ইট আর আস্ত ইটের মতো একটু চিন্তা করো, আমরা আদলা ইটের দিকে, আদলা আর আস্ত ডিফারেন্স হচ্ছে দ্বিগুণ, এখানে দ্বিগুণ না কিন্তু 1.5 গুণ। অর্ধেক ইট আর আস্ত ইটের এফিসিয়েন্সি যদি 100 ধরি, তাহলে অর্ধেক ইটের এফিসিয়েন্সি কিন্তু 50। এখানে এদের এফিসিয়েন্সি ডিফারেন্স হচ্ছে 1.5 গুণ, 1.5। তাহলে আদলা ইটে বেশি লাগবে ব্লো না আস্ত ইটে বেশি ব্লো লাগবে বলো? স্যার আমাদের ক্ষেত্রে ব্লো বেশি লাগবে। আমাদের কিন্তু বেশি, তাহলে আমেরিকানরা করলে 6 জায়গায় ব্লোটা একটু কমে যাবে নাকি? ধরলাম 4, আমি একটু হিসেব করে বললাম 4, তাহলে আমেরিকানরা ওই সাইটে শক্তি পাবে 4, বাংলাদেশিরা ওই সাইটে শক্তি পাবে 6। আফ্রিকানকে এনে বললাম যে আপনারা একটু কনসালটেন্সিতে দেখেন যে এটার কি প্রপার্টি পান। তো ওনারা আফ্রিকা যাদের হ্যামার এফিসিয়েন্সি 30%, বুঝতে পারছো আমাদের চেয়ে কম, তারা কি আমাদের চেয়ে বেশি ব্লো কাউন্ট পাবে না কম পাবে? ওই 12 ইঞ্চি পেনিট্রেট বেশি। করতে বেশি পাবে, মেক সেন্স? তাহলে আমি সেটাই একটু অঙ্ক করেই এগুলো ঠিক করে রেখেছি যে এইভাবে উদাহরণগুলো দিব যাতে তোমরা বুঝতে পারো কত বেশি। আমি একদম লিনিয়ার ভাবে চিন্তা করে দিয়েছি 12, এবং তাই হওয়া উচিত। এটা আমাদেরটা হচ্ছে আস্ত ইট আর এদেরটা হচ্ছে আদলা ইট, কম্প্যারিজনে বলছি। আমাদের এনার্জি ট্রান্সফার হচ্ছে 60% আর এদের হচ্ছে 30%। তাহলে আমরা যদি আমি এসপিটি টোটাল প্রসেসটা তোমাদের বোঝাতে সক্ষম হয়ে থাকি সকাল থেকে আধা ঘন্টায়, তাহলে তোমরা বুঝতে পারবা, বলতে পারবা শতকরি যে এখানে বেশি লাগবে। হ্যাঁ, কারণ এখানে 60% এনার্জি, এখানে 30% এনার্জি, এখানে অনেকবার ব্লো কাউন্ট দিতে হবে ওই 12 ইঞ্চি পেনিট্রেট করাতে। সো আচ্ছা, কে ফোন করছে? আমাদের স্টুডেন্ট নাকি একটু দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ,
ও আচ্ছা, আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ এখন কথা বলবো, আমি পরে ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। না, আননোন কল এক্সটার্নাল আর কি। যেমন কালকে না কবে ক্লাস নিয়ে দেখলাম একটা ছেলে মেইল করছিল আমাকে ক্লাস চলা অবস্থাতে, যে স্যার আমি ঢুকতে পারছি না। তো বাবা, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বললেও তো সে আমাকে বলতে পারতো ক্লাসে ইয়ে করে, তাই না? এই ক্লাসের মধ্যে আমি মেইলে যেতে পারবো ইনবক্সে? তাও আমি দেখতেছি এখন ছিল সামওয়ান, এই যে ঢুকতে পারছিল না। আহ, কোথায় এটা? স্যার আদাব, আই এম হিমেল কান্তি দেবনাথ, প্লিজ জয়েন মি, ব্লা ব্লা ব্লা, সম্ভব ওকে এত কিছু করে। এনিওয়ে, আমার এখন যে ফোনটা এসেছিল এটা বাইরের আননোন, আমি স্টুডেন্ট ভেবে ধরলাম, সো অ্যাভয়েড করলাম, আমরা পরে কথা বলবো। আমরা যেই প্রেক্ষিতে ছিলাম সেখানে হারিয়ে গেল এই যে এটাতে। তাহলে ঠিক আছে, তোমাদের সেন্স ডেভেলপ করেছে অলরেডি, তোমাদের লেডির কাছ থেকে যে রেসপন্স পেলাম, আই এম কোয়াইট স্যাটিসফাইড। আমরা আগিয়ে যাই। এখন দেখো, এখানে এই এই আইডিয়াটা যদি বুঝে যায় ভালো করে, এখানে আরো আইডিয়ার ইনক্লুশন আছে, আরো সিম্পল ম্যাথস আছে, সেগুলো বুঝতে খুব অসুবিধা হবে না আমাদের। লিনিয়ার ভাবে এই জিনিসটাকে চিন্তা করছে। হ্যাঁ, যদিও এখানে একটু কমপ্লেক্সিটি থাকে, এত সরলীকরণ না, বাট কাছাকাছি। হুম, যে আমি অ্যাটলিস্ট, আমি যদি বাংলাদেশিরা 6 পাই, তাহলে এরা 6-এর বেশি পাবে, এবং আমাদের এনার্জি ওদের চেয়ে ডাবল। সো এখানে তার প্রায় ডাবল হয়ে যাবে এনার্জি ফুটটা। হ্যাঁ, আদলাইট আসতে মতো আর কি। আচ্ছা, এখন তাহলে এটাকে কি করা যায়, আমরা এইভাবে চিন্তা করি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু মিস করেছি, সেটা হচ্ছে যখন আমরা বোরিং করি এবং এই এসপিটি টেস্ট, স্ট্যান্ড প্রেডিকশন টেস্টটা করতে থাকি বোরহোলের মধ্যে, এই স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে স্যাম্পলটাকে আমরা এই টেস্টটা আমরা করতে থাকি। স্যাম্পল কালেকশন এবং টেস্ট দুটোই আমরা 5 ফিট ইন্টারভ্যালে করতে, এটা আমি বলেছি আগে। 5 ফিট, 10 ফিট, মাইনাস, আমরা এটাকে বলি প্লাস মাইনাস জিরো, এই লেভেলটাকে বলি -5, যেহেতু নিচের দিকে -10, -15, এইভাবে করে আমরা স্যাম্পল কালেক্ট করি শুধুমাত্র স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে ফাই সয়েলের। কিন্তু টেস্টটা যখন করি, তখন যদি আমরা ফাই সয়েল না পেয়ে সি সয়েলও পাই, তবুও আমরা এই টেস্টটা করে ফেলি। হ্যাঁ, সি সয়েলকে কালেক্ট করার জন্য দরকার নেই, সি সয়েলকে আমরা শেলবি টিউব দিয়ে কালেক্ট করব, বাট আমরা ইন সিটু টেস্ট হিসেবে ফিল্ডের স্ট্রেন্থটা জানতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমি পাবো N1 কোনো একটা স্যান্ডে, যখন আমি পাবো N10 কোনো আরেকটা স্যান্ডে, ডেফিনেটলি এই স্যান্ডের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সিম্পল টেস্ট। সেটি ক্লের ক্ষেত্রেও তাই। আমি কোনো একটা ক্লেতে যদি এসপিটি পাই 1, আরেকটা ক্লেতে এসপিটি পাই 5, আমি বুঝবো যে এর 5 গুণ শক্তিশালী সে, যদি প্রপার হয়ে থাকে এসপিটি গুলো। আমরা এখানে দেখছি এসপিটি গুলো আসলে প্রপার নাও হতে পারে হ্যামার এফিসিয়েন্সির জন্য, তাদের মধ্যে গ্যাপ হতে পারে। কারণ আমরা একটা সাইট চুজ করেছি, যেই সাইটের স্ট্যান্ডার্ড প্রসিডিউরে যদি চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড হ্যামার এফিসিয়েন্সি 60% ধরে যদি চিন্তা করি, তাহলে সেই সাইটের শক্তি 6, আমেরিকানরা পাচ্ছে শক্তি কম, আফ্রিকানরা পাচ্ছে শক্তি অনেক বেশি, ডাবল। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে হ্যামার এফিসিয়েন্সির পার্থক্যের জন্য। সেই জন্য কিছু কারেকশনস লাগবে। আমরা দেখি, চেষ্টা করি। সে ধরলাম কারেক্টেড এসপিডিটাকে আমরা বললাম এনকারেক্টেড, এনকারেক্টেড সমান সমান আমরা যে এন গুলো সাইটে করছি ফিল্ডে, আমাদের বাংলাদেশিরা, আমেরিকানরা, আফ্রিকানরা, সেইটাকে আমরা বলতে পারি এনএফ, মানে ব্লো কাউন্ট, নাম্বার অফ ব্লোজ ইন দ্য ফিল্ড, নাম্বার অফ ব্লোজ ইন দ্য ইন দ্য কারেক্ট ফর্ম। সেইটাকে তাহলে আমার শুধরাতে হবে। তাহলে কারেকশন ফ্যাক্টর ফর, আমরা এই যে 60%কে রেফারেন্স ধরে যদি কারেক্ট করি, যে 60%টাই আমাদের বেঞ্চমার্ক, সেই জন্য কারেকশন ফ্যাক্টর ফর 60%, এরকম একটা সিম্বল, এটা বইয়ে আছে। তাহলে সেরকম একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি, তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন তার আগে আমি একটু জিনিস একটু বলে নেই, যে এসপিটি যখন নেই আমরা, তখন, আচ্ছা ওটাতে আমি পরে যাচ্ছি, একটু পরে রিয়েল এসপিটিটা কেমন করে আসে। বাট আমরা সে ভ্যালুগুলো এইভাবে পেয়েছি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড লিনিয়ার একটা প্যারামিটার বের করা হয়েছে EM/60, এই কারেকশন ফ্যাক্টরটা EM/60।
দ্যাট মিনস ইএম হচ্ছে তুমি যে হ্যামার ব্যবহার করছো তার হ্যামার এফিসিয়েন্সি, আর 60 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। তাহলে আমরা যদি আসি, আমেরিকানরা বাংলাদেশিরা যদি করছে, এটাই যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকে বাংলাদেশে, তাহলে এখানে কোনো কারেকশন হওয়া উচিত না। এটাই এটাই কারেক্ট। কারণ ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড কত? 60%, আমরাও ব্যবহার করছি 60%। তাহলে এনএফ হচ্ছে আমরা পেয়েছি 6। আর এই কারেকশনটাকে আমি শর্ট করে লিখি সিএম, কারেকশন ফর মেশিন। যেমন করে ইএম, এফিসিয়েন্সি অফ মেশিন বা এফিসিয়েন্সি অফ হ্যামার, এখানে কারেকশন ফর হ্যামার বা কারেকশন ফর মেশিন। এই CF60টাই আমি একটু ইমাজিন করি এইভাবে, তোমরাও করতে পারো, তাহলে সুবিধা হবে। কারেকশন ফর মেশিন, তাহলে অথবা CF60, 60%-এর চিন্তা থেকে যে কারেকশন, সেটা হবে EM/60। আমরা একটু আগে জানলাম, এটা গবেষণা থেকে এসছে। এটার লজিকটা দেখি আমরা। তাহলে আমাদের হ্যামার এফিসিয়েন্সি কত এখানে? তাহলে আমি গুণ করবো EM/60 দিয়ে। তাহলে NF ইন্টু CF অথবা NF ইন্টু CF60। তাহলে 6 ইন্টু আমাদের হ্যামারের এফিসিয়েন্সি 60, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড 60, এটাই স্ট্যান্ডার্ড। তাহলে এই রেশিওটা হবে 1। তাহলে আমরা পাবো 6। তাহলে আমাদের কোনো কারেকশন লাগবে না, এটাই আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পেয়েছি, এটাই এটার স্ট্যান্ড। ইউএস এর ওরা এসে যখন করবে, তারাও যদি শুধরিয়ে নেয়, তারা একটু ওভার, তাহলে তাকে বাম্প ডাউন করতে হবে। আফ্রিকানরা একটু আন্ডার, তাদেরকে বাম্প আপ করতে হবে। তাহলে ইউএস এর কারেক্টেড এসপিটি যদি তারা ক্যালকুলেট করে, তাহলে তারা পাবে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে তারা পেয়েছে 4। একটু আগের উদাহরণটা তোমার মনে আছে। তারপরে হচ্ছে CF60, অথবা এটাকে আমরা এখন বলছি সিএম, যেটাকে আমরা বলছি EM/60। তাহলে এখানে 4, আর কারেকশন ফ্যাক্টরটা হচ্ছে EM/60। আমেরিকানদের EM হচ্ছে 90, আর 60 তো বেজে আছেই। তাহলে আমরা কত পাই দেখো তো? এটা 1.5, তাহলে এটা হবে 6। তাহলে সঠিকই হয়েছে। ওই সাইটের স্ট্রেংথ স্ট্যান্ডার্ড অনুযায়ী 6। আমেরিকানরাও স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি করে, তারা যদি শুধরিয়ে নেয় গ্যাপটাকে, তারা ওভার ওভার স্মার্ট, তাদেরকে লেভেল ডাউন করতে হবে। দেখা যাচ্ছে তারা 6 পাচ্ছে। যদি আফ্রিকানরা করে, তোমরা আছো নাকি? একটু কাশি টাশি দাও, আমি তো বুঝবো না। শুনছেন? মানে আছো? হ্যালো? জি স্যার। ওকে, আমাদের কিন্তু 10-12 মিনিটের বেশি নাই আর কি। হ্যাঁ, তো কিছু করার নেই আসলে। ফিজিক্যাল ক্লাসে এটা আরেকটু কমিউনিকেশনটা বেটার হয়। আর এখন তো আমাদের 1.5 ঘন্টার জায়গায় ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা। সেখানে প্রথমে আমি শুরু করলাম, রেসপন্স খারাপ দেখে 35-এ, আবার লাস্টে ছেড়ে দিতে হবে 5 মিনিট আগে বা 2 মিনিট আগে। ভয়াবহ অবস্থা হবে। তোমরা অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দিতে পারো, হ্যাঁ? তাহলে ওই কাজটা আগাতে থাক। আমাদের মিনিট পক্ষে 10-12 মিনিট আছে। যতটুকু যাওয়া যাবে ততটুকুই ফাইন। আমি এরপরে থার্সডেতে আবার আগাবো। তারপরে একটু গ্যাপ থাকলে সেটা পূরণ করে দেবো, হ্যাঁ, যে ইয়েতে। তো আমরা আফ্রিকান কনসাল্টিং ফার্ম যদি করে, তারাও যদি শুধরিয়ে নিতে চায়, ইকোয়াস টু তারা এনএফ, আমি আবারও দেখাচ্ছি, এনএফ ইন্টু কারেকশন ফ্যাক্টর ফর 60। এটাকে আমি নাম দেবো, অন্য নাম দেবো একটু পরে। আপাতত আমাদের 60 পর্যন্ত কারেকশন ফ্যাক্টর 60, এটা ঠিক আছে। অথবা তোমাদেরকে বলছিলাম, তোমরা এটাকে লিখতে পারো কারেকশন ফ্যাক্টর ফর হ্যামার। তাহলে এনএফ পেয়েছে আফ্রিকানরা 12, এবং এটা 12 নয়। এটাকে বেঞ্চমার্ক অনুযায়ী ফিক্স করতে হবে কত আসলে শক্তিটা। এটা স্টার, সিএম হবে EM/60 ইকুয়ালস টু 12 গুণ, এটা কত হবে বলো আফ্রিকানদের জন্য? 30%। 30/60। তাহলে দেখো রেশিও হয়ে এটা 0.5 হয়ে যাবে। 60 আসে। 6। সো দিস ইজ দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, অথবা ফিলসফি অফ ম্যাথমেটিক্স ইন অ্যাপ্লিকেশন অফ রিয়েলিটি। ওকে, তো এত সিম্পল না, অনেক কমপ্লেক্স ম্যাথস আছে ওয়ার্ল্ড ওয়াইড, তোমরা জানো এখন। বাট এই ঘটনাটাকে অ্যাড্রেস করার জন্য এটাই এখন সবচেয়ে ভালো অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, নট ব্যাড। নাইম আমার চেয়ে কামামাহ ভালো, আমি বলবো যে অনেক ভালো। হেরফের আছে কিন্তু অনেক ভালো, অনেক বেটার। আগে তো এটা করা হতো না।
এখন আমি একটু ডিটেলে যাই যে এসপিটিটা কেমন করে নয়। এই এই যে হ্যামার, এই হ্যামারটার নাম হচ্ছে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা দিয়েছে, এটা এক্স্যাক্টলি আমি জানি না কারা দিয়েছে। ডোনাট ক্যাট হেড হ্যামার। এটা ড্রিলিং রডের মধ্যে দিয়ে এই হ্যামারটা পাস করা হয়। একটু ডোনাটের মতো দেখতে, 140 পাউন্ড এটার ওজন। এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে অ্যাঙ্করের মতো, একটু বিড়ালের মাথার মতো লাগে। তো এই জন্য ওরা নাম দিয়েছে ডোনাট ক্যাট হেড। এখান দিয়ে ওয়্যার থাকে। এটাকে 30 ইঞ্চি তুলে তারপরে ফল করা হয়। হ্যাঁ, তো এটা সাধারণত কোনো একটা হোলে জিওটেকনিক্যাল এক্সপ্লোরেশন যখন হতে থাকে, তখন হোলে এই ড্রিলিং রডের আগায় স্প্লিট স্পুন স্যাম্পলার, তোমরা যারা ক্লাস করছো আমার সাথে, স্পেশালি লাস্ট ক্লাস করেছো শনিবারে যেটা করলাম আমরা, তারা করে থাকো, তারা বুঝতে পারবে সহজে। এখানে এটা হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলার। এই স্যাম্পলারে হ্যামারিং করতে হবে এই প্রোবটা দিয়ে, হ্যামারটা দিয়ে। তখন 3টা ধাপে করা হয়। 6 ইঞ্চি, প্রথম 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চি। প্রথম 6 ইঞ্চিকে ইগনোর করা হয়, যেহেতু আমরা সয়েল কেটেছি, এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকে, ওইটার জন্য যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা ইগনোর করি, সেটিং লোড বলা হয়। সেটা হলো আমার 2বার বাড়ি মারতে হয়েছে। এর পরবর্তী 6 ইঞ্চিতে আমার 2বার বাড়ি মারতে হয়েছে, অথবা 3বার বাড়ি মারতে হচ্ছে। তারপরে 6 ইঞ্চিতে আমার মনে করো 3বার বাড়ি মারতে হচ্ছে। সে বাংলাদেশেই করছে, ওই যে 60% হ্যামার এফিসিয়েন্সি দিয়ে ওই সয়েলটা যেটা আমি দেখেছিলাম 6। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 18 ইঞ্চি, কিন্তু প্রথম 6 ইঞ্চির রেজিস্ট্যান্সটা আমরা ইগনোর করব। এটা সেটিং লোড। পরবর্তী 6 ইঞ্চি করতে আমার কত 3 লেগেছে। তাহলে আমার এন কত? এনএফ হচ্ছে 6। এটাকে আমি একটু ইলাবোরেট করি এইভাবে, বই এইভাবে নেই ঠিক। এটাকে আমি বলি স্মল n1, যেটা আমরা অ্যাভয়েড করব সেটিং লোড। এটাকে বলি স্মল n2, পরবর্তী 6 ইঞ্চি করতে যেই এনার্জিটা লাগে, আর তার পরবর্তী 6 ইঞ্চি করতে যেটা লাগে আমি বলি n3। তাহলে আমরা এসপিটি ডেফিনেশন হচ্ছে প্রথম 6 ইঞ্চিকে ইগনোর করিয়া পরবর্তী 12 ইঞ্চি পেনিট্রেট করিতে যেই পরিমাণ ব্লোজ দিতে হয় তাই হচ্ছে এসপিটি ব্লো। এন হচ্ছে নাম্বার অফ ব্লোজ। তাহলে আমরা ফিল্ডে করছি এনএফ সমান সমান n1 কে ইগনোর করব প্লাস n2 প্লাস n3। তাহলে আমাদের এটা কত হবে? 3 প্লাস 3 সমান 6। এইভাবে করে কেউ যদি এরকম পায়, সে এটাকে একটু শর্ট করে লেখা হয় যে 2, আমরা কত পেয়েছিলাম 2 না প্রথম, তারপরে 3, তারপরে 3, এইভাবে লেখা হয়। তাহলে কোথাও যদি আমি এসপিটি ডেটাটা এরকম পাই যে 1, 2, 3, তখন এনএফ কত হবে? 5। ব্যাস শেষ, এখানে আর কিছু বলা লাগবে না। তাহলে এটাও জানা হয়ে গেল। অঙ্ক করতে কালকের ক্লাসে আমাদের সুবিধা হবে। এখানে আরেকটা ইস্যু যদি আমি অ্যাড্রেস করতে পারতাম খুব ভালো হতো, বা ফর্মুলাগুলো একটু দেখিয়ে দেই। দেখানোর আগে আমি একটু মানে বেশ জটিল জিনিসটা, জটিল না হলেও একটু ভ্যাটাইল আর কি, আমি জটিল না হলে ভ্যাটাইলে বলি। তাহলে আমরা এখন পর্যন্ত জানলাম যে n কারেক্টেড ইকুয়ালস টু র এসপিটি টাইমস কারেকশন ফ্যাক্টর। শুধু 60%কে চিন্তা করে আমরা করছি কারেকশন, সো আমরা এটাকে বলছি CF60। তাহলে NF ইন্টু CMO আমি নাম দিচ্ছি, তাহলে আমার শুধরানো হবে, আমি কারেক্টেডটা পাবো। দেখা গেছে আরো অনেক বিষয় আছে, নিটিগিটি ডিটেলে অনেক বিষয় আছে, বাট সিগনিফিকেন্ট যে বিষয়গুলো তার মধ্যে সিগনিফিকেন্ট হচ্ছে হ্যামার। এরপরে দেখা যাচ্ছে আরেকটা ইস্যু থাকতে পারে, এরকম আরো কিছু ইস্যু আছে যেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু হ্যামারের মতো এত না। আমি সেই জন্য হ্যামারটা প্রথমেই বললাম যে হ্যামারে আমার রেজাল্ট প্রায় আকাশ পাতাশ পার্থক্য হয়ে যেতে পারে, ডাবল হয়ে যেতে পারে, অর্ধেক হতে পারে, এরকম। এরপরে আরো একটা বিষয় আছে যেখানে যেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। 20 তো আছে, 20 আছে, আচ্ছা যদি সময় এখনই বলবো, ডিটেলে যাব পরে। বোরহোলের ডায়ামিটারের একটা ইফেক্ট আছে। ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি এই টাইপের বোরহোলের ডায়ামিটার ইউজ করা হয়। কেউ যদি অন্য টাইপের বোরহোল ইউজ করে তাহলে কারেকশন ফ্যাক্টর একটা নতুন করে আসবে, ডায়ামিটার ইফেক্ট আসবে। এখানে আমরা হ্যামার এফিসিয়েন্সির ইফেক্টকে
নিয়ে আসলাম, এরপরে বোরহোল ডায়ামিটার ইফেক্ট আনতে হবে। হ্যাঁ, সেগুলো একটা আমি বুঝাবো ভালো করে যদি আজকে টাইম পাই। তাহলে সেটার জন্য আমরা কারেকশনকে বলি কারেকশন ফ্যাক্টর ফর বোরহোল ডায়ামিটার। আরো একটা ইস্যু আছে, এই যে স্যাম্পলার ব্যবহার করছি আমরা, সেখানে স্যাম্পলারের মধ্যে স্প্লিট স্যাম্পলার কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্টে থাকা না থাকার সাথে একটা কারেকশন আছে, তাহলে সেটাকে বলা হয় কারেকশন ফ্যাক্টর ফর স্যাম্পলার। এই সিএম যত সিগনিফিকেন্ট হাতি ইফেক্ট, এরা কিন্তু হাতি ইফেক্ট না, এদেরটা ধরতে পারো গরু ছাগল ইফেক্ট, একটু কম। হ্যাঁ, সিএসটা এরকম আরেকটা কারেকশন, যেটাকে বলে কারেকশন ফর স্যাম্পলার। আরেকটা ইস্যু আছে, টোটাল আমরা 4টা ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড এখন প্র্যাকটিস হচ্ছে, যে খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা তো করতেই হবে। আরো 2-3টে ইস্যু আছে, আরো একটা ইস্যু আছে যেটা নেক্সট ক্লাসে আমরা শিখবো, সেটা আরেক ধরনের। টোটাল 4টা-5টা ইফেক্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে কারেকশন ফ্যাক্টর ফর বোরহোল, কারেকশন ফ্যাক্টর ফর স্যাম্পলার, আর আরেকটা আমরা জানবো কারেকশন ফ্যাক্টর ফর রড লেন্থ। এটাও আমি বলবো, ব্যাখ্যা করবো একটু পরে। এরকম আরো 3টা বিষয় দিয়ে শুধরাতে হবে কাকে? র এসপিটিকে, যার মধ্যে গ্যাপস আছে। এর মধ্যে বোরহোলের ইফেক্ট আছে ডায়ামিটারের, স্যাম্পলারের ইফেক্ট আছে, রড লেন্থের ইফেক্ট আছে, এর মধ্যে হ্যামারের এফিসিয়েন্সির ইফেক্ট আছে, সেটা আমরা অলরেডি গোনার মধ্যে নিয়ে আসলাম, তাই না? এই যে এই ইফেক্টটা আমরা নিয়ে আসলাম মাল্টিপ্লাই করে, এই ইফেক্টটাও আমরা একইভাবে আনবো। তাহলে এন কারেক্টেড বলতে আমরা, হ্যাঁ আমি বলছি যে এনএফ ইন্টু কারেকশন ফ্যাক্টর ফর মেশিন, কারেকশন ফ্যাক্টর ফর borehole diameter, correction factor for sampler, correction factor for বলো rod length। তখন আমরা পাবো একদম আরো আরো পরিশোধিত, আরো বিশুদ্ধ এন কারেক্টরকে। ঠিক আছে, তো এইখানে এইটা হচ্ছে, এই কারেকশন ফ্যাক্টরকে বলা হয় কারেকশন ফ্যাক্টর ফর 60% বেসিসে। আর এই কারেকশন ফ্যাক্টর গুলোকে একসাথে অথবা সবগুলা মিলিয়ে যে কারেকশন ফ্যাক্টর, সেগুলোকে যদি আমি একটা নতুন নাম দেই, তাহলে বলতে পারি আমরা CF60 প্লাস। প্লাস মানে হচ্ছে যে শুধু 60% হ্যামার এফিসিয়েন্সি না, তার সাথে আরো কিছু বিষয় আছে, যে বোরহোলটা কি 4 ইঞ্চি না 6 ইঞ্চি না 8 ইঞ্চি, মানে বোরহোলের ডায়ামিটার ইফেক্ট। তার সাথে আরো কিছু আছে স্যাম্পলারের ইফেক্ট, তার সাথে আরো কিছু আছে রড লেন্থের ইফেক্ট। এটাকে আমি কোথায় কোথায় এই এক্সপ্রেশনে নিয়ে আসছি, সেটা হচ্ছে CF60টা বই আছে, কিন্তু পুরো এইটাকে CF60 বলা হয়, হুইচ ইজ রং। CF60 হচ্ছে এইটা, যে 60% বেসিসে যেই কারেকশন, হ্যাঁ CF60, সেটা হচ্ছে EM বাই, সেটা আমরা নাম দিচ্ছি CM, সেটা হচ্ছে EM বাই বলো 60, এইটা হচ্ছে CF60। অনলি 60% চিন্তা করে কারেকশনটা আগানো। কিন্তু দেখা গেছে যে আরো কিছু ইস্যু আছে, আমরা নেক্সট ক্লাসে আরেকটা শিখবো পরে, নেক্সট ক্লাসে। বাট এটার সাথে আরো ইস্যু আছে বোরহোল ডায়ামিটার, স্যাম্পলার এবং রড লেন্থ। সেজন্য আমরা এটার একটা নাম দেই, তোমরা এটার কারেকশনটার একটা নাম দিতে পারো C1 C2 হোয়াট এভার, এই সব মিলিয়ে লাম্পড কারেকশন। সো আমরা একটু CF60 প্লাসটা মেনটেন করি, তাহলে আমরা বুঝতে পারবো ওকে 60%-এর ব্যাপার প্লাস আরো যে ব্যাপারগুলো আছে, 3টা ব্যাপার সব মিলিয়ে একটা কারেকশন, এই সবগুলো গুণ করলে হয়। ওকে, তাহলে এখন আমরা এইভাবে যদি সিম্বলাইজ করি যে আমাদের এন কারেক্টেড ইকুয়ালস টু, যদি আমরা এন 60 প্লাস দেই, দেখো তাহলে এটাও একটা এন কারেক্টেড এন, এটাকে আমরা বলছি কারেক্টেড এন, কিন্তু এন 60 প্লাস আমাকে অনেক চিত্র দেয় যে 60% এনার্জি এবং আরো কিছু বিষয় নিয়ে যে সঠিক এসপিরিটা আমি পাবো, সেটাতে এন কারেক্টেড, অথবা সেটার নাম হতে পারে টেকনিক্যালি N60 প্লাস। তাহলে N60 প্লাস ইকুয়ালস টু NF মানে র এসপিটি টাইমস কারেকশন ফ্যাক্টর ফর মেশিন, কারেকশন ফ্যাক্টর ফর বোরহোল ডায়ামিটার, কারেকশন ফ্যাক্টর ফর রড লেন্থ, কারেকশন ফ্যাক্টর ফর স্যাম্পলার, তাই না? ইকুয়ালস টু, এটা আমরা লিখতে পারি এইভাবে, ওকে র এসপিটি আছে NF, তাকে শুধরাবো এগুলো দিয়ে, এইটাকে আমি এখন বসে দিতে পারি EM/60। সিবি আমরা জানি না, এটা কোনো সূত্র নেই, এটার কিছু টেবিল চার্ট থেকে আনবো, টেবিলগুলোর ভ্যালুগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, বুঝবো। সিআর গুলো টেবিল থেকে আনবো, কত সিআর হয় কখন, সিএস কেও কি বুঝে করবো।
তারপরে সিবি, সিএস, সিআর, সিএস। এখন এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, বইয়ে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে এনএফটা আগে পরে আমার খেয়াল নেই, যাই হোক বইয়ে এনএফ নেই, বইয়ে এন দেওয়া আছে। এনএফটা আমি ইউজ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। N60 দেখলেই তোমরা বুঝতে পারো শুধু 60% এফিসিয়েন্সি কারেকশন করা হয়েছে, আর N60 প্লাস দেখলেই তোমরা বুঝতে পারো সমস্ত কারেকশন গুলো করে যে এনটা পাওয়া গেছে। এনএফ দেখলেই তোমরা বুঝতে পারো যে ওকে, ফেইলিয়ার রেসপেক্টিভ ভ্যালু, ফিল্ড, এন ফিল্ড। সো দ্যাট ইজ ওয়াই নোটেশন গুলোকে ইউজ করা হচ্ছে এখানে। হ্যাঁ, বিভিন্ন লিটারেচারে বিভিন্ন টাইপের আছে। মোস্ট অফ দ্য লিটারেচারে আমি যেগুলো বলছি এরকম, আমি তার চেয়েও একটু বিয়ন্ড গেছি। N60 প্লাস ইউজ করছি, এনএফ ইউজ করছি রাদার দেন এন। ছোট ছোট N1 ইন্টু N3 ইউজ করছি, এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই এফিসিয়েন্সিকে অনেক সময় তুমি পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস না করে রেশিও দিয়ে করতে পারো। যেমন 60% এফিসিয়েন্সি বলতে পারো, অথবা 0.6 এফিসিয়েন্সি বলতে পারো। যদি তুমি এখানে ইএম বাই 0.6 দাও, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডকে যদি 0.6 ধরো, তাহলে বাংলাদেশের ইএম যদি 55% হয় তখন দিবা 0.55। আমেরিকার ইএম যদি 90% হয় দিবা 0.9, যদি এটা নিচে 0.6 লেখো। আমার ধারণা যে তোমরা পার্সেন্টেজ ইউজ করলে সবচেয়ে সহজ হবে। বুঝতে পারছো জিনিসটা? তো ইকুয়েশনটা হতে পারে ইএম বাই 0.6 অথবা ইএম বাই 60, তাই না? দুইটাই। যদি তুমি নিচে 0.6 স্ট্যান্ডার্ড ধরো ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে তোমার স্ট্যান্ডার্ডে ধরো আফ্রিকানদের সেই ক্ষেত্রে হবে 30%, না হয় 0.3। বোঝা গেছে? তো এই তারপরে সিবি, তারপরে সিআর, তারপরে সিএস অথবা সিএস ইন্টু সিআর, যেভাবে হোক। এটাকে আমরা একটু দেখে ফেলি ঝট করে। আমি একেবারেই কমেন্ট করব না। এই স্পিডি কারেকশনটা তোমরা দেখবা বাসায় আজকে। দেখলে তোমাদের একটু বেটার ফিলিংস হবে। এইখানে এনএফটা পরে রেখেছি, আমি কারেকশন করছি দিয়ে N60 না বলে এটাকে আমি বলবো এখন N60 প্লাস। ঠিক আছে, N60 প্লাস। CF60 না বলে আমি বলবো এটি CF60 প্লাস। এর মধ্যে 4টা কারেকশন আছে। হ্যাঁ, এখন আমরা যদি CF60 দেখি, এটার নাম দেবো আমরা CF60 প্লাস। হ্যাঁ, সেটা কি? যে ইএম বাই 0.6, দেখো ম্যাচ করছে ইএম বাই 0.6, কারণ আমাদের এটা কে যদি লাম্প করি তাহলে উপরে ইএম, তারপরে এন, নিচে 0.6, উপরে সিবি, সিআর, সিএস। দেখো সিবি, সিআর, সিএস। হ্যাঁ, সিবি আছে, সিআর আছে, সিএস আছে, সিআর আছে, ইএম আছে, নিচে 0.6। এটা হচ্ছে কারেকশন ফ্যাক্টরটা। সেটা দিয়ে এনএফ কে গুণ করতে হবে, করলে তখন আমরা কারেক্টটা পাবো। সিবি কি, ভ্যালুগুলো চার্ট, এই চার্টে দেওয়া থাকে। এই চার্ট তোমাদের মুখস্থ করতে হবে না, এই সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু এই চার্ট মুখস্থ করতে হবে না। এই চার্ট তোমাদেরকে দিয়ে দিব আমি। চার্টটা বুঝবো আমরা নেক্সট ক্লাসে। সেখানেও অনেক অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। বাট মোটামুটি একটা পর্যায়ে আমরা N60 প্লাস অথবা 60% এনার্জি এবং ইকুইপমেন্ট, ড্রিলিং মেথড, বোরহোল ডায়ামিটার, এসব মিলিয়ে একটা লামসাম কারেকশন সম্বন্ধে ধারণা নিলাম। আর নেক্সট ক্লাসে যে সোয়া ঘন্টা ক্লাস হলে অনেক ভালো হতো। যাই হোক, আমরা হোপফুলি নেক্সট ক্লাসে ক্লোজ করতে পারবো। বাট ইকুয়েশনটা এখন ফাইনালি দাঁড়ালো, আমি একটু এইভাবে লিখি যে ওকে, তাহলে N60 প্লাস আমরা মনে রাখবো N র ইন্টু সিবি, সিএস, সিআর, সিএম। এইভাবে তোমরা মনে রাখলে একটু সহজ হবে। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস, বিএসআরএম, তোমরা জানো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল তৈরি করে তারা, কংক্রিট নাকি স্টিল, বিএসআরএম। তাহলে আমাদের র এসপিটিকে বিএসআরএম দিয়ে শুধরাতে হবে। কারেকশন ফ্যাক্টর ফর বোরহোল ডায়ামিটার, কারেকশন ফ্যাক্টর ফর স্যাম্পলার কালকে জানবো আমরা, কারেকশন ফ্যাক্টর ফর রড লেন্থ কালকে জানবো আমরা। এটা জানতে খুব অসুবিধা হবে না, অল্প সময় হয়ে যাবে। বাট কারেকশন ফ্যাক্টর ফর মেশিন অথবা হ্যামার, যেটার মধ্যে অনেক কিছু আছে, সেটা আজকে আমরা শেষ করে ফেলবো। ওকে, তাহলে বিশ্রী আসলে আমাদের এই ওভারল্যাপিং ক্লাস খুবই কঠিন। এনিওয়ে, বসে বসে ভার্চুয়ালি যেহেতু করছো, ঠিক 10:30 বাজে আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চলে যাও। তোমরা কোন স্যার?
ইমরান স্যার। ইমরান স্যার। ইমরান স্যার, ঠিক আছে তাহলে বিদায়। 14 জন, 14 জনের চ্যাট বক্সে চলে এসছে। আমি এটা কপি করে তারপর টার্মিনেট করে দেবো। হ্যাঁ, ইমরান স্যার যেহেতু এখনো স্যার নক দিলে বলো আমাকে। এটা কপি পাচ্ছি না কেন? গত কয়েকদিনে করলাম, আজকে হচ্ছে না কেন? চ্যাট ও বক্স এটা তো না। চ্যাট বক্স না, ওটা চ্যাট বক্স না। থ্যাংক ইউ। কে আমাদের এই লেডি? সুমাইয়া বিনতে। ও ভালো পার্টিসিপেট করেছে শুরু থেকে। ওকে, সব চলে আসলো। ঠিক গেল আমার আজকে লেকচার 10 সেকশন সি। ওকে, আমি তাহলে টার্মিনেট করে দিচ্ছি সবকিছু। প্রেজেন্ট